পিনাকি ভট্টর এক ভণ্ডা আমি আপনাদের সামনে তুলে ধরি। পিনাকি ভট্ট এখন জামাতের মাউথপিস হিসেবে কাজ করতেছে। তার গুরু ফ্রড মাজাহার আরো আরো বড় মাউথপিস। যাই হোক, তারা গুরু শিষ্য মিলে এখন জামাতের মাউথপিস, কিন্তু বাস্তবতা কিন্তু অন্য জিনিস বলে। এই পিনাকি ভট্ট শুধু যে গণজাগরণ মঞ্চে সাইদির ফাঁসির দাবিতে আন্দোলন করেছে, বা গোলাম আজমের ফাঁসি বা যাবজ্জীবন দেওয়ার আন্দোলন করেছে, নিজামীরা ফাঁসি দিয়েছে, এটা কিন্তু সেদিনের কথা, তাই না? এবার একটু পেছনে যায়, তিনি কি কি করেছেন। কিন্তু এই ব্যক্তিটি কিভাবে 180 ডিগ্রি উল্টে গিয়ে জামাতের মাউথপিস হলো, কেন হলো, কি কারণে হলো, সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ একটা মানুষ সারা জীবন জামাত বিরোধিতা করে, বাম রাজনীতি করে, হঠাৎ করে তারা সাইদির কবর পূজারী হয়ে গেল, নিজামীর কবরে আইসা কান্নাকাটি করবে বলে ঘোষণা দিল, এটা কি করে সম্ভব? তালমে কুস্তো কাল্লা হায়। হতে পারে পিনাকি ভট্ট সেই কারণে টাকা পেয়েছে, পয়সা পেয়েছে, কারণ আদর্শের সাথে তো তার কোনো মিল নাই। একদিকে সে হিন্দু, সনাতন ধর্ম, তার উপর ভট্ট মানে ভট্টাচার্য ব্রাহ্মণ, তার উপর সাবেক বাম। কিভাবে এটা মিলে না? তো কোনোভাবে মিলে কি? যোগেন মন্ডলের মতো তাকে হিসাবে মিলানো যায় না, কারণ শুরু থেকে তো উল্টো ছিল। যাই হোক, আমরা আসি এবার কথায়। আমার এক ফেসবুক ফ্রেন্ড পোস্ট দিয়েছেন, অনির্বাণ অনেক, তিনি লিখেছেন তার পোস্টটাকে হুবহু পড়ি, তারপরে পিনাকি যে কলম লিখেছেন সেই বিষয়ে বলি। রাষ্ট্র ধর্ম বিল বাতিল ও মৌলবাদী রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রথম প্রতিবাদী শহীদ ছাত্রনেতা জামিল আক্তার রতন। 1988 সালের সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র ধর্ম ইসলাম প্রবর্তনের চেষ্টাকালে তার বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো রাজশাহী মেডিকেল কলেজে শুরু হয় দুর্বার আন্দোলন। 1988 সালের 31 মে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে একাডেমিক কাউন্সিলরের 34 জন শিক্ষকের সামনেই ইসলামী ছাত্র শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্রমৈত্রী সভাপতি জামিল আক্তার রতনকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে গুলি করে তারপর কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। কারা করে? ইসলামী ছাত্র শিবির। রাষ্ট্রধর্ম কে করতে চেয়েছিল? এরশাদ, জেনারেল এরশাদ। এই রাষ্ট্রধর্মের বিরুদ্ধে কিন্তু আজকে রাষ্ট্রধর্মের পক্ষে দেখবেন আওয়ামী লীগেরও কথা বলে, অপ্রিয় হলো এটা সত্য। কিন্তু এই রাষ্ট্রধর্মের বিরুদ্ধে কিন্তু খুদ খালেদা জিয়া হরতাল ডেকেছিলেন, বিএনপি হরতাল ডেকেছিল। সেই সময়টা আপনি সেই সময়ের পত্রিকাগুলো খোলেন, কারণ তখন আমি কলেজে পড়ি, আমার ভালো করে মনে আছে খালেদা জিয়া এটার কিভাবে বিরোধিতা করেছেন। ব্যারিস্টার সালাম তালুকদার আমাদের জামালপুরের, আমাদের স্পেশালি বলতে গেলে একেবারে আমাদের সরিষাবাড়ির মানে আমাদের ঘরের নেতা, আমরা দেখেছি সালাম তালুকদার সেটা বিরোধিতা করেছেন। খালেদা জিয়া সেই রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করেছেন, আওয়ামী লীগ বিরোধিতা করেছে, বামপন্থীরা তো করেছে। এখন এটা নিয়ে টু শব্দটি করে না। সেই দুর্বার আন্দোলনে নিহত হয় ছাত্রমৈত্রী, যে ছাত্রমৈত্রী করতো এই পিনাকি ভট্ট, সেই জামিলের শিষ্য বন্ধু কমরেড এখন জামাতের মাউথপিস। দারুণ না? এটা কিন্তু আবার মেজর আখতারুজ্জামানের খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা থেকে জামাতে চলে যাওয়ার মতো ঘটনা না, তার চেয়ে ভয়ঙ্কর। কারণ যারা বিএনপি করে তারা তো জামাত করতে পারে না, লজ্জায় বিএনপি করে। উনি আবার লজ্জা শরম ভেঙে বিএনপি থেকে সরাসরি চলে গেছেন জামাতে। তা আবার মুক্তিযোদ্ধা। কিরকম মুক্তিযোদ্ধা এখন বুঝতে পারছেন তো? বোঝেন নাই? জামাত সব জায়গায় গুপ্ত রাখে। যাই হোক, এটা কিন্তু সেরকম না, কারণ এই ছাত্র মৈত্রীর নেতা ছিলেন এই পিনাকি ভট্ট, আজকে যিনি জামাতের শিবিরের মাউথপিস হয়ে গেছেন, যিনি কথায় কথা এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া তার বয়ানই চলে না। আমি দুইটা ভট্টকে, ভট্টাচার্য, একজন নারী একজন পুরুষ, এক ভট্ট হইল, উনিও ভট্টাচার্য, এই যে ব্যানার্জি, মমতা ব্যানার্জি, উনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অলওয়েজ বলতেন, আর ভাবতেন কয়টা ভোট বাড়লো মুসলমানদের, এই চিন্তা করতেন। কিন্তু এবার আলহামদুলিল্লাহ, তারপর ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, কোনো কিছু কাজে কাটে নাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু কাজে কাটে নাই, ডাটাবেল আরো যাইতো, আরো 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 আগামীতে তো নাই হয়ে যাবে এই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আমাদের পিসি। কিন্তু এই পিনাকির ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলা কিন্তু তার মতো না, এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের ভণ্ডামি এই পিনাকি ভট্টাচার্য। যদি আমরা শুনেছি যে তার বউ নাকি হিন্দু, এখন তিনি মুসলমান হয়ে গেছেন না তার বউ হিন্দু হয়ে গেছে আমরা জানি না। আমার এক পরিচিত একজন ছিলেন, তিনি একটা মুসলমান মেয়েকে বিয়ে করে, হিন্দু মুসলমান মেয়েকে বিয়ে করে, আমার বয়স কম, মুসলমান মেয়েকে বিয়ে করে তিনি মুসলমান হয়ে গেছেন হিন্দু থেকে। তারপরেও দেখতাম আমার পরিচিত ওই এলাকার জামাতিরা বলতো, ছি 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 ছি, এই এটা কেমন মেয়ে গো, কোনো মুসলমান পোলা পায় নাই, হিন্দুর কাছে বিয়ে বলে, ছি 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 ছি। অথচ সে কিন্তু কনভার্টেড হয়ে গেছে, সে কনভার্টেড, তারপরেও তার গালি দেয় যে মুসলমান পুরুষ ছিল না। পিনাকি ভট্টর বেলায় তার বউরে তো কেউ এই কথাটা বলে না জামাতিরা। মজার বিষয় হলো, সেই লোককে আমি প্রশ্ন করছিলাম, যে লোক আমাকে বলেছিল আমার সেই পরিচিত হিন্দু ব্যক্তিটি মুসলমান হয়ে একজন হিন্দুকে বিয়ে করেছেন। অলরেডি আমার এই ঘটনার সাথে যারা জড়িত, অর্থাৎ তিনি যে কনভার্টেড হয়েছিলেন, ধর্মান্তরিত হয়েছিলেন,
এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তারা এটা আমার দেখতেছে, আমার এই ভিডিও দেখতেছে বা দেখবে নিশ্চিত, এবং আমাকে ফোন করবে। এবং যার ব্যাপারে বলতেছি তিনিও দেখবেন, তার সন্তান এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সে হয়তো ফোন করতে পারে, আঙ্কেল এটা তো জানতাম না। যাই হোক, তো মানে সবকিছু বলতেছি না, কোথায় চাকরি করতেন তাহলে টেকনিক্যাল কারণে নাম প্রকাশ হয়, কিন্তু বুঝে গেছেন আমার পরিচিত যারা, বুঝে গেছেন। যাই হোক, সেই ব্যক্তিটিকে নিয়ে গালাগালি করলো যে মুসলমান ছাড়ার জায়গায়। সেই জামাতি বন্ধুটিকে আমি বলেছিলাম যে আপনি যে পিনাকি রাখতো ভক্ত, আপনি না আমাকে বলেছিলেন, তার নাম ধরে বলেছি, যে অমক মেয়েটা একটা হিন্দু ছেলেকে বিয়ে করে কনভার্টেড হয়েছে, তারপর আপনি তারা গালি দিচ্ছেন, মানে ওই মুসলমান মেয়েরে। তো পিনাকি ভট্টের বউ তো মুসলমান, গালি দিলেন না কেন? একটা জবাব দেন, সে জামাত করে। জুলাই সন্ত্রাসী আন্দোলনে সে সরাসরি সম্পৃক্ত ছিল। ওই ব্যক্তি আমাকে এও বলেছিল যে ইসলামী ব্যাংক যখন যুক্তি তর্কে আমার সাথে আর মিলাইতে পারে নাই, যখন ধরা খেয়ে গেছে যে ইসলামী ব্যাংকে টাকা হারাম, সুদের টাকা, শেষে কি বলেছিল জানেন? এটা আমি কয়েকবার লিখেছি এবং বলেছি, বলেছিল ইসলাম নাম আছে তাই ব্যাংকে টাকা রাখবো আমি। মানে ইসলাম নাম রাখলে বলাৎকার হইলেও সমস্যা নেই, যেমন মাদ্রাসায় হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমার অন্য প্রসঙ্গে আসি। তো পিনাকি ভট্টের ঘটনা কিন্তু ভিন্ন রকম। মানে কতটুকু সুবিধা পেলে, কতটুকু লজিস্টিক সাপোর্ট পেলে, কত অর্থ, কত সুযোগ সুবিধা পেলে একজন কমিউনিস্ট, তো আবার কি কমিউনিস্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, এটা তো কমিউনিস্টদের কমিউনিস্ট মনে করে, তারা মনে করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ বামপন্থী। সেই বিপ্লবী ছাত্র মৈত্রী, সরি ছাত্র মৈত্রী, সেই ছাত্র মৈত্রীর করতেন এই পিনাকি, তার নেতা মারা গেছে, এই কমিউনিস্টের নেতা, বিপ্লবী কমিউনিস্টের নেতা মারা গেছে। তিনি সেগুলো নিয়ে কি কি লেগেছেন আগে পড়ি, এখন তিনি হুট করে জামাতের পক্ষে লেখেন। কত টাকা, কত নারী, কত সুবিধা, কত সুযোগ পেলে কেবল এটা সম্ভব। ধরেন এই যে আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে, মানে আমার বক্তব্য মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, ৭২ সংবিধান নিয়ে যে স্ট্রং পজিশন আমার, যে কট্টর অবস্থান আমার, যে কংক্রিট অবস্থান আমার, এখান থেকে যদি আমি ১৮০ ডিগ্রি উল্টে গিয়ে কালকে, যদি কোনোদিনই সম্ভব না, জামাতে যাই বা জামাতের পক্ষে বলি, আপনি কি মনে করেছেন এটা এত সহজেই ঘটবে? সুযোগ সুবিধা যদি ভয় দেখায় হয়তো ওটা দেশে সম্ভব। ধরে নিলাম পিনাক ভট্ট দেশে ছিল, তার ব্ল্যাকমেইল করে করাইতেছে, কিন্তু বিদেশে গিয়ে যখন বলে, তখন তো আর এটা আপনি বলতে পারবেন না সে ব্ল্যাকমেইল হয়েছে, তাকে সুবিধা দিয়ে এটা করানো হয়েছে। অথবা তিনি ভেতরে ভেতরে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, এবং সুবিধা তো পেয়েছেনই। আমাকে একজন তরুণ বলেছে, তার সাপোর্টার, কথায় কথায় একদিন বলেছে, আঙ্কেল আপনার তো অনেক টাকা ইনকাম। আমি কেমন বুঝলা বাবা? এটা আমাদের জামালপুরের এক ছেলে আমাকে কথা বলছিল, আঙ্কেল আপনার তো অনেক টাকা, তুমি কেমনে জানলা? তখন আমাকে সে বললো, পিনাকির নাকি প্রতি মাসে ইনকাম প্রায় ৩ কোটি টাকা। এটা আমি বিশ্বাস করি না, ওই তরুণটা বলেছে আমাকে। তা আবার আমাদের সরিষাবাড়ির তরুণ, আমার এলাকার, ওর ধারণা আমার কোটি কোটি টাকা। আমি বললাম, তুমি কি এই জন্য মনে করো আমার টাকা? বলে হ্যাঁ। পিনাকি যদি, পিনাকি ভট্ট যদি, ভট্টাচার্য বলে, সে তো আমার মতো প্যানিক ভট্ট বলে না, বললো যে উনি যদি ৩ কোটি টাকা পায়, আপনি তো অন্তত ৩০ লক্ষ টাকা পান মাসে। তাহলে বুঝতে পারছেন তো? এবং এই টাকা কিন্তু কোনো এজেন্ট দিচ্ছে, কোনো সরকার দিচ্ছে তা না, কোনো দল না, সে হিসাব দিয়েছে আমাকে, ওগুলো বললাম না, ব্যক্তিরাই তাকে যা দেয়, এবং তার যে ইউটিউবের ইনকাম সব মিলে তার নাকি ৩০ লক্ষ টাকা, সরি ৩ কোটি টাকা মাসে ইনকাম হয়। সত্য মিথ্যা আমি জানি না, এটা আমাকে একটা তরুণ বলেছে, কিন্তু আমার মনে হয় ইনকামটা আরো বেশি। কারণ প্যানিক ভট্ট এত অল্প টাকায় বিক্রি হবে, আমি এটা বিশ্বাস করতে চাই না। মাসে 3 কোটি টাকা বিক্রি, ওইটা বিশ্বাস করতে চাই না। কারণ একটা মানুষ যখন তার নিজের আদর্শ, কত নারী, ৭২ হুরি আর মান্না সালোয়া না দিলে তো এটা প্যানিক ভট্ট তো এখানে যায়, কারণ সে তো পার নাস্তিক। আমি, মানে আমাকে যারা নাস্তিক বলেন, মনে রাখবেন, আমাকে যদি নাস্তিকের মধ্যে 10% নাম্বার দেন, 100 মধ্যে 33 দেন, তাহলে পিনাকি ভট্ট হলে 100 মধ্যে 1000 দিতে হবে তাকে। এত বড় নাস্তিক, আপনি নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। নাস্তিক কখনো ধর্মে ফিরে আসে না, আর ইসলাম ধর্ম তো আরো না, প্রশ্নই আসে না। অন্য কোনো ধর্মে যাইতে পারে নাস্তিক, ইসলাম ধর্মে আসতেই পারবে না, সুযোগই নাই একজন নাস্তিকের, হয় সে ভণ্ড অথবা নাস্তিক ছিল না। কিন্তু পিনাকি ভট্ট নাস্তিক, এটা তার যত বন্ধু বান্ধব আছে সবাই আমি জিজ্ঞেস করেছি, সে বলে পিনাকি একটা পার নাস্তিক। আমি বলিনি, এটা আমার দাবি না, কারণ আমি তার সাথে জীবনে দেখাও করিনি, কথা বলিনি। ঠিক আছে, তার সাথে যারা রাজনীতি করতো বা জুনিয়র বা তাকে ঘনিষ্ঠভাবে জানে, তার পরিবারের সাথে যারা মিশে, তারা আমাকে বলছে এটা পার নাস্তিক। তাহলে পার নাস্তিক এবং কমিউনিস্ট রাজনীতি করা লোকটা, গণজাগরণ মঞ্চ, তিনি যখন গণজাগরণ মঞ্চের নেতা, আমরা তখন ইমরান সাহেবের পিছিয়ে পিছিয়ে দাঁড়িয়ে থাকি, আমরা এলাম কর্মী, ছোট্ট একটা ক্ষুদ্র, লাখো কর্মীর আমি একটা গণজাগরণ মঞ্চের, লাখো কর্মীদের একজন, মানে লাখো, এমন না যে 10 জন কর্মীর একজন, লাখো কর্মী ছিল, আমরা তার সাথে ছিলাম। আমাদের নেতা ছিল তখন পিনাকি ভট্ট। এই জামাতিদের ফাঁসি যে দিয়েছি আমরা, আমার প্রাউড এটা, যে জামাতিদের ফাঁসি দিতে পেরেছি গণজাগরণ মঞ্চের আন্দোলন করে, একজন গর্বিত কর্মী আমি গণজাগরণ মঞ্চের, ইমরান সরকারের সাথে থেকে তাকে ফাঁসি দিতে পেরেছি, এটা আমার প্রাউড। তার নেতা, সেই গণজাগরণ মঞ্চের নেতা ছিলেন এই পিনাকি।
সেই পিনাকি উঠে গেছে এখন, বলে সাইদির কবরে গিয়ে সময় খাবে, আর সাইদির কবরে গিয়ে কান্নাকাটি করবে, আর সাইদির পোলার কাছে গিয়ে মাপ চাবে, ভুল হয়ে গেছে, এত বড় অন্যায় করেছে, বিরাট ভুল করেছে, কান্নাকাটি করে, এবং সে বাংলাদেশে আসবে, যদি সে কোনোদিনই বাংলাদেশে আসবে না। এটা বিশ্বাস করতে পারি যে আওয়ামী লীগ আসলে সে ক্ষমতা আসতে পারে, মানে আওয়ামী লীগ আসলে সে বাংলাদেশে আসতে পারে বা আসবে। জামাত এই মুহূর্তে জামাত বিএনপি ক্ষমতা এসে কোনো দেশে জানে তারা পাটায় ফেলে, তাকে হাদি বানাই ফেলবে। জামাত অত শিয়া না, জামাত বহুত শিয়া না, পিনাকিরে যতই ভালোবাসো, বাংলাদেশে আসলে এই প্যানিক ভট্ট সেটা ভাড়ায় ফেলাবে প্রথম, কারণ ওরা ওই যে গণধর্মঞ্চ করছে, এই জন্য ছাড় দিবে না, সাইদিরে জেল খাটাইছে, নিজামের ফাঁসি দেওয়া হয়েছে, কাদের মোল্লার ফাঁসি দেওয়া হয়েছে, এই পিনাকি ভট্টরাকে সাড়া ভাড়ায় ফেলবে, আদি বানাই ফেলবে, এবং তাকে দিয়ে আবার ব্যবসা করবে। এটা আবার এমন না যে এটা পিনাকি জানে না, পিনাকি এটা আমার চেয়ে ভালো জানে, তার জন্য তিনি আসবেন না। এখন তো তার কোটি কোটি মুরিদ আসে না কেন? আওয়ামী লীগ ক্ষমতা আসলে যদি আমি দেশে না আসি, হয় আপনারা যারা আমাকে চেনেন, সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মী, আমি যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে, আমি 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 বাংলাদেশে গেলে আমাকে মারতে পারবে, আপনার মতো না। আমার ভয় কিসের? আমি আসতে পারবো না? আমার জন্য অনেকে অপেক্ষা করবে। তাহলে আমি তো পিনাকির মতো তো, মানে তার মতো এত সেলিব্রিটি না। তাহলে আমার জন্য যদি আওয়ামী লীগের কর্মীরা, এমনকি দুষ্ট লোকেরা বলে, অনেক নেতারাও আছে আমার জন্য, আমার সাথে কথা বলার জন্য তাকে দাওয়াত দিয়ে রেখেছে অ্যাডভান্স 2-4 জন। জানি না ক্ষমতা আসলে তারা মনে রাখবে কিনা, এটা তাদের ব্যাপার। আমার মনে রাখলো কি রাখলো না, আমি কি তার ওই কথাটাতে বিশ্বাস করি? কাজে বিশ্বাস করি। ফল কি হবে এটা জন্ম, ফলের আশা আমি করি না। আমি সারা জীবন এই কাজ করে আসছি, কখনো ফলের আশা করি নাই। এমন না যে ওটা গীতা পড়ার করে না, গীতা যখন বুঝি নাই, গীতা যখন পড়ি নাই, মহাভারত যখন পড়ি নাই, তখন থেকে এটা ফলো করতাম, এখন তো আরো বেশি ফলো করি, কারণ এটা আমি স্টাডি করি। ফলের আশা করি না। মানে একটা পর্যায়ে মনে করেন আমার 35 বছর পর থেকে আমি কোনো কাজ করার সময় ফলের আশা করিনি। 35, এই আমার বয়স যখন 35, তখন থেকে আমি ফলের আশা করি না। আগে করেছি, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপর এমনি করতাম না। মোটামুটি যখন ম্যাচিউর হয়ে গেছি, তারপরে কোনো আশা এখন তো করি না। মোটামুটি 15 বছর যাবত মনে করেন যে ফলের আশা একেবারেই করি না, কাজ করে যাই, যে কোনো কাজ, শুধু আমার ইউটিউবের কথা না, মুক্তিযুদ্ধের প্রসঙ্গে সব ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে তাই। এতে আমার লস হয় কোনো সন্দেহ নাই, লাভও হয়, কারণ আপনি যদি ভালো কামলা হন, গৃহস্থ আপনাকে চোখে দেখবেই, এটাই স্বাভাবিক। যাই হোক, তারপরেও কিছু ভুল হয়, সেটা আলাদা প্রসঙ্গে আসে এবার। তো এই পিনাকি কোটি কোটি টাকা তো এমনি ইনকাম করে বা পায়, মধ্যপ্রাচ্যের বেকুব এরা টাকা পাঠায় তার জন্য। আমাকে বলেছে কেউ, ওই সরিষাবাড়ির একটা ছেলে বলেছে, তা না, অন্যান্য জেলার লোকের আমাকে বলেছে যে মধ্যপ্রাচ্যের পোলাপান পিনাকিরে টাকা পাঠায়, কামলা দেয় যারা ওইখানে। কামলা বলতে আবার রাগ করেন না, কামলা মানে দিন মজুর, শ্রমিক। আমাদের ওখানে কামলা মানে শ্রমিক, আমি হেও করে বলিনি, ঠিক আছে? আমি অনেকদিন কামলা দিছি, ঠিক আছে? তাই আর আমি কি, আমি বলে দিলাম তো আমি কামলা দিছি অনেক জায়গায়, সমস্যা কি? বিদেশে তো কামলাই দেয় সবাই, তাই না? যাই হোক, যেটা বলতেছিলাম, এই পিনাকিরে সেই মধ্যপ্রাচ্যে এত কষ্ট করে তারা টাকা পাঠায়, শত শত হাজার হাজার মানুষ টাকা পাঠায়। স্বাধীনতা বিরোধীরা কিন্তু, মুক্তিযুদ্ধ বিরোধীরা কিন্তু, এরা কিন্তু ঐক্যবদ্ধ। এদের পক্ষে যদি আপনি কথা বলেন, আপনি তার বিরুদ্ধে 100 বার বিরোধিতা করেছেন, ইট ডাজন্ট ম্যাটার, একবার পক্ষে বলেছেন, সেটা ক্যাশ করবে। আওয়ামী লীগের মতো তারা বোকা না, আওয়ামী লীগের মতো, ছাত্রলীগের মতো, যুবলীগের মতো এই বিষয়ে তারা বোকা না। তারা যদি আপনি তারা 100 দিন গালি দিচ্ছেন জামাতের, একদিন ভালো বলবেন, ওই কথাটাকে তারা ক্যাশ করার জন্য সকল আয়োজন করবে। এইদিকে তাদের তাদের বুদ্ধিমত্তাকে আপনাকে স্বীকার করতে হবে। এদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে তারা গিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, যেটা গ্রহণ করা যাবে কি যাবে না সেটা আলাদা প্রসঙ্গ, ওইদিকে যাচ্ছি না। কিন্তু জামাত শিবির এটা ভুল করে না। তার প্রমাণ দেখাই দিই আপনাদের, দেখাই দিব। মেজর হাফিজ জামাতের বিরোধী ছিল, আজকে মেজর হাফিজে তারা বিরোধিতা করে না। মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দেওয়ার আগের দিন শুধু আমার সাথে লাইভে এসে জামাতকে যেভাবে গালি দিয়েছে, শুধু আমার সাথে যে কয়দিন লাইভে ছিলেন মেজর আখতারুজ্জামান, যে গালি দিয়েছেন, এরকম করে কেউ গালি দিলে ওই দল কোনোদিনই তারা গ্রহণ করবে না। জামাত তাকে দেখেন জামায়া ধরে নিয়ে চলে গেছে, তাকে দলে নিয়েছে এবং তাকে মাউথ পিস হিসেবে ব্যবহার করতে বলতেছে না, তুই বেটা এটা বলছিলি কেন, তুই এটা বলছিলি কিনা, এটা কিন্তু বলে নাই। তারা বলে নাই কিন্তু তুই লাল বদর কেন ছিল, তুই কেন তখন বিএনপির বদর ছিলি, আমাদের জামাতের গালি দিয়েছস, এটা কিন্তু বলতেছে না জামাত। জামাত কি করতেছে, মেজর আখতারুজ্জামান যা যা বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এগুলো ক্যাশ করে নিতেছে। এই দিকে কিন্তু এখানে কিন্তু ওরা বলে নাই যেটা এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব, তারা কিন্তু ক্যাশ করতেছে, এটা মনে রাখবেন। আওয়ামী লীগের ভাইদের জন্য একটা উদাহরণ দিলাম। অন্য প্রসঙ্গে আসি, প্যানিক ভট্ট কি লিখেছিল শুনুন। এই প্যানিক ভট্ট শিবিরের তাত্ত্বিক গুরু, এই যে অনির্বাণ অনেক লিখেছেন, জামিল আক্তার রতনের মেডিকেল কলেজের জুনিয়র, আজকে জামাতের শিবিরের তাত্ত্বিক গুরু পিনাকি ভট্ট কি লিখেছিলেন শুনেন। শোনেন পিনাকি কি লিখেছিল তখন। তার কলাম ছিল জাতীয় রাজনীতি জাতীয়, পিনাকি ভট্টাচার্যের কলাম শুনেন। ব্লগার, লেখক, মানবাধিকার কর্মী, ব্লগার এই পিনাকি ভট্ট কি লিখেছিল, জামিল তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দিয়ে যায়, এটা ছিল তার কলাম। 2018 সালে 22শে সেপ্টেম্বর লিখেছিল, ঠিক আছে? এই যে লিখেছে, ঘড়িতে 1:05 অপরিচিত একটা নাম্বার থেকে মোবাইল ফোন, কিন্তু পার থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, পিঙ্কু ভাই আমি খালেদ। খালেদ মেডিকেল কলেজের আমার 2 বছরের ছোট ছিল, ছাত্রদল করতো, শেষ দেখা হয়েছিল 3 বছর আগে। অনেকদিন পরে কথা বলতে পারার উচ্ছ্বাস থামিয়ে খালেদ বলল, আজকে 31শে মে, পিঙ্কু ভাই, মানে ওর নাম, মানে পিনাকিকে পিঙ্কু ভাই বলতো। ঘড়ি দেখেন ঠিক এই সময় জামিল ভাইকে কুপিয়ে ডট ডট, তারপরে খালেদের গলার বাষ্পরুদ্ধ হয়ে আসে। খালেদ আর কিছু বলে না, অস্ফুটে হয়তো বলল রাখি, ফোন নামিয়ে রাখি। তাকিয়ে দেখি ক্যালেন্ডারের দিকে, 24টি বছর কেটে গেছে। এরই মধ্যে কিন্তু কিছু রক্তের ঋণ শোধ করার যে এখনো বাকি রয়ে গেছে। স্মৃতির পাতা উল্টে ফিরে গেলাম রাজশাহী মেডিকেলে আমার ছাত্র জীবন। কে বলতেছে এটা?
পিনাকি ভট্ট, পিঙ্কু ভাই। 1988 সাল তারিখ 31 মে দলমত নির্বিশেষে অনেকের কাছে এক দুর্বিহ, আসলে দুর্বিষহ স্মৃতি হবে সম্ভবত, বানান বলেছে বা আমি পড়তে ভুল করতেছি বা বুঝতে ভুল করতেছি। দুর্বিষহ স্মৃতির একটা দিন। 24 বছর আগের এই দিনে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রমৈত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে প্রকাশ্যে দিনের আলোতে শিক্ষকদের সামনে কুপিয়ে হত্যা করে শিবিরের গুন্ডারা। কে লিখেছে এটা? আজকে শিবিরের মাউথপিস প্যানিক ভট্ট ওরফে পিঙ্কু, ওরফে ল্যাংটা সুলেমান, ওরফে 3 ইঞ্চি। শোনেন, জামিল হত্যাকাণ্ড আর 10টা হত্যাকাণ্ডের মতো নয়। আজকাল শিক্ষাঙ্গনগুলোতে যে নিরন্তর ছাত্র সংঘর্ষ, রক্তপাত দেখি আমরা, জামিল হত্যাকাণ্ডের সাথে সেগুলো যেন ঠিক মেলানো যায় না। আজ বিশ্লেষণ করলে বোঝা যায় এই হত্যাকাণ্ডের পিছনে ছিল গভীর আর সুদূরপ্রসারী পরিকল্পনা, ছিল কিছু ঘৃণ্য ষড়যন্ত্র, ইত্যাদি ইত্যাদি। ছিল 90 দশকের রাজশাহী মেডিকেল কলেজের হয়ে উঠেছিল সেই সময় প্রগতিশীলতার প্রতীক ছোটখাটো করণের এক দুর্দান্ত মেধাবী ছাত্রনেতা জামিল আক্তার ছিলেন, যার মধ্যমণি। আজন্ম বিপ্লবী জামিলের চোখে মুখে ছিল এক গভীর স্বপ্ন, শ্রেণীহীন শোষণহীন বাংলাদেশের স্বপ্ন। তাকে ঘিরে আবর্তিত হতো রাজশাহী মেডিকেল কলেজের প্রগতিশীল আন্দোলনের আর চিন্তার চর্চা। হয়তো সেই কারণেই তাকে তীব্র আঘাতের টার্গেট করা হয়েছিল জামিল ভাইকে। 30 মে রাত ঘটনার সূত্রপাত হয়। সেই রাতেই শিবির মিছিল করছে, এমন সময় অন্ধকার থেকে কে বা কারা আওয়াজ তুলে ধর ধর। রাজশাহী মেডিকেল কলেজের কোনো এক সংগঠন মিছিলে কেউ ধর ধর করবে এমন সংস্কৃতি কখনো ছিল না, ইত্যাদি। যা অনেক লম্বা কলাম। তাহলে দেখেন, তাকে নিয়ে কলাম লিখেছে। তার সাথেও কিন্তু কম না যে শুধু কলাম লেখে নাই, তিনি কিভাবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে, বললামই তো আমি শেখ ফরিদ ছিলাম হাজারো লাখো কর্মীদের একজন, আর পিনাকি ছিল সেটার নেতা গণজাগরণ মঞ্চের। তার সাক্ষাৎকার দেখবেন, টিভি চ্যানেলগুলো তার সাক্ষাৎকার দেখবেন, কি বলতেছে গণজাগরণ মঞ্চ নিয়ে, কি বলতেছে স্বাধীনতা বিরোধী নিয়ে। এখন 180 ডিগ্রি উল্টে গেল কেন? 72 হুরির লোক নিশ্চয়ই না, কারণ সে তো নাস্তিক, সে তো বোকা না, সে জানে মরার পরে কিছুই নেই। সে জানে সে যেদিন মরে যাবে তার দেহ ব্যাকটেরিয়া খেয়ে ফেলবে, মাটিতে মিশে যাবে, অথবা জ্বালিয়ে দিবে, অথবা ফাঁসিয়ে দিবে, অথবা কবর দিবে, ফিনিশ। এটাই সে বিশ্বাস করে। তাহলে সেই লোকটা আপনি কি মনে করছেন মরার পর বেঁচতে যারা সেগুলো করতেছে? না, সে এত সুবিধা পেয়েছে, এত অর্থ পেয়েছে, এত টাকা পয়সা পেয়েছে, এত সম্পদ, এত প্রতিশ্রুতি, এত সুবিধা পেয়েছে, সে এখন 180 ডিগ্রি উল্টে গেল। ঠিক এখন যদি আমি উল্টে যাই, সেম। বরং আমার চাইতে তার নেতৃত্ব, তার যোগ্যতা অনেক বেশি ছিল, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। এখন কি তা আমি জানি না, কিন্তু তখন ছিল। সারা দেশেই ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কাছে ছিল, বাম রাজনীতি ছিল। কিন্তু এখন সে 180 ডিগ্রি উল্টে গেল কেন? সে কিন্তু মরার পরে 72 হুরি পাবে সে আশায় বসে নেই। তাকে নিশ্চয়ই 72 হুরি এই জীবিত কালীনই দেওয়া হয়েছে। তাই ছাত্রমৈত্রী নেতা বাম, চিঙ্কু বাম, প্যানিক ভট্ট এখন জামিল ভাইকে ছেড়ে জামাতি ভাইদের কোলে উঠেছে। আরেক বাম, তার গুরু পিনাকি ভট্টের আরেক গুরু চিঙ্কু বাম, লুঙ্গি মাঝার তো 2 কদম আগে নিকেল গেছে। তিনি কি বলেছেন? জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। অথচ তিনি বাম। পিছনে তার দেবী সরস্বতীর ছবি, পিছনে তার দেবী সরস্বতীর মূর্তি রেখে তিনি বক্তব্য দেন। বাংলাদেশে কেউ কাউকে কিছু বলে না তাকে। কিন্তু আমি যদি পিছনে এখন দেবী সরস্বতীর ছবি রাখি, অথবা আমি যদি মহাদেবের ছবি রাখি, অথবা আমি যদি মা কালীর ছবি রাখি, মূর্তি রাখি, অথবা আমি কোনো গণেশ মূর্তির ছবি রাখি, আমাকে কি বলবে? কি বলবেন আপনারা? এমনকি আমার শুভাকাঙ্ক্ষীরাই বা কি বলবেন? যারা আমাকে পছন্দ করেন তারাই বা কি বলবেন? কিন্তু এই যে জামাতি ধর্মগুরু সেজে গেছে চিঙ্কু মামার একটা ফ্রডমাদার, পেছনে সরস্বতীর ছবি রাখে, মূর্তি রাখে, কেউ তো কিছু বলে না। কারণ কি? কারণ দেবী পিনাকিকে নিয়ে শেখ ফরিদের বিশ্লেষণ। পেছনে তিনি লালনের ছবি রাখেন, লালনের ভাস্কর্য রাখেন, লালন নিয়ে ব্যবসা করেন, কিন্তু লালনকে আবার ধ্বংস করে দেন। এটা লালন বিরোধীরা জানে, তাই কিছু তাকে বলে না। কিন্তু বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী যদি পেছনে সরস্বতীর ছবি রাখে, আমি আমি এই 2 দিন বাঁশি রাখছিলাম, একটা বাঁশি দেখেছেন আপনারা, সেই বাঁশির জন্য কত কথা বলেছে মানুষ। আর সেখানে দেবী সরস্বতীর ছবি, মূর্তি। আমি একদিন রাখবো, কোনো না কোনো মূর্তি একদিন রাখবো, দেখি আমার কি কি গালি দেয়। আমি একদিন এটা দেখার জন্য একদিন একটা মূর্তি রাখবো এখানে, দেখি। মানে যদি আমার বাপের মূর্তিও রাখি না, তারপর দেখবেন গালি দিবে। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য রাখলে তো গালির হিসাবই থাকবে না, ঠিক আছে? দেখি, আমি যেহেতু কালো মানুষ, দেখি দেবী কালীর মূর্তি একদিন রাখবো এখানে, মানে আমার এখানে থাকবে, দেখি তখন কি বলে লোকজন, একটু দেখবো আমি। ঠিক আছে, যেহেতু বাঙালি, তাই না? আচ্ছা, এবারে প্যানিক ভট্ট এমনি এমনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করে না। প্যানিক ভট্ট এমনি এমনি শেখ হাসিনা বিরোধিতা করে না। প্যানিক ভট্ট এমনি এমনি 72 সংবিধান বিরোধী হয়ে ওঠে নাই। প্যানিক ভট্ট এমনি এমনি এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না। পর্দার অন্তরালে কিছু আছে। কি আছে সেটা ঘটে যাওয়ার পরে বুঝবেন। এখনো আপনারা মনে করেন না যে তার কাজ শেষ হয়ে গেছে, তার মিশন চলতেছে। কারণ 72 হুরি যদি পৃথিবীতে দেওয়া হয় কাউকে, তাকে দিয়ে সবকিছুই করানো সম্ভব। সাথে যদি ওই যে আমাদের জামালপুরের এক ছেলে বলেছে 3 কোটি টাকা নাকি সে মাসে পাবলিকের কাছ থেকে উঠায়, ইউটিউব সহ আর অন্যান্য ইনকাম 3 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়। তাহলে কেউ কেউ তো বলে সে নির্দিষ্ট একটি দেশের, কেউ কেউ বলে 2টি দেশের, কেউ কেউ বলে 3টি দেশের, সে ডাবল হয় এজেন্ট হয়, মানুষ ট্রিপল এজেন্ট কেউ কেউ বলে, আমি জানি না, হতে পারে। তা না হলে কিভাবে ভারত হয়ে এসে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঢুকলো নাকি লিগেল ঢুকে
থাইল্যান্ড হয়ে কিভাবে ঢুকে গেল, সে ফ্রান্সে চলে গেল? দালমে কুস্তো কালা হয়। যাই হোক, সেটা আমরা অনেকদিন পরে হয়তো জানবো, আরো অনেকদিন পরে। তবে প্যানিক ভট্টর চরিত্রটা বুঝতে পারলেন তো? সে জামিল ভাইয়ের, কমরেড জামিলের শিষ্য, এখন জামাতের মাউথপিস, শিবিরের গুরু। এই কমরেড জামিলের, প্যানিক ভট্টের ওয়াজ এখন মাদ্রাসায় বাজায়। কমরেড জামিলের শিষ্য প্যানিক ভট্ট পিঙ্কু ভাইয়ের ওয়াজ এখন ওয়াজের মঞ্চে বাজে, তার বক্তব্য মসজিদে বাজে, মৌলবীরা দেখে। তো সে সফল। মুসলমানদের কিভাবে যে সুতিয়া বানিয়ে পেরেছে! মুসলমান তো এমনি সুতিয়া, সুতিয়া মানে গালি দেনি ভাই, সুতিয়া মানে হচ্ছে বোকা। মানে এরকম সুতিয়া, এমনি সুতিয়া, মুসলমান তো এমনি সুতিয়া, আর ডাবল সুতিয়া বানাই দিছে। মানে পৃথিবীতে মুসলমানরা যে একটা বোকা, কত বড় বোকা হতে পারে তার দুইটা উদাহরণ নেই। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বেড়াইতে এসে বলছিল যে আরব হচ্ছে তার জন্য দুধের গাই। মমতা ব্যানার্জি কলকাতায় বলেছিল মুসলমান তার দুধের গাই, বলেছে, প্রকাশ্য বলেছে। এমন না যে এটা অন্য কেউ বলেছে, তারা নিজেরা বলেছে দুধের গাই। তারপরে দেখুন মধ্যপ্রাচ্যের ট্রাম্পের ক্ষমতা, গ্রহণযোগ্যতা কত বেশি। মমতা ব্যানার্জির কত, মমতা ব্যানার্জি নারী নেতৃত্ব হারাম, কিন্তু কলকাতায় নারী নেতৃত্ব আবার চায় বাংলাদেশের মুসলমান সহ। ঠিক আছে, ওটার জন্য ওর ফতোয়া হাজির করবে আর পক্ষে, এদের তো ফতোয়ার অভাব নেই, ফতোয়া হাজির করে পেতে পারে। আর সর্বশেষ প্রমাণ হচ্ছে মুসলমান যে কত বড় চুতিয়া। চুতিয়া কা কোই কমি নেই है গালিব, এক ঢুন্ড তোর 250 করোড় মিলেগা। আজকে মির্জা গালিব বেঁচে থাকলে এইরকম একটা, উনি বলেছিলেন না, চুতিয়া কা কোই কমি নেই है গালিব, এক ঢুন্ড তো 1000 মিলেগা। আজকে ধরেন গালিব বেঁচে ছিল, আছে, আজকে এই সময় যদি গালিব জন্ম নিত, তাহলে লিখতো চুতিয়া কা কোই কমি নেই है গালিব, এক ঢুন্ড তো 250 করোড় মিলেগা। মুসলমান সম্পর্কে এটা বলতো। এই প্যানিক ভট্ট মুসলমানদের এরকম ভাবে চুতিয়া বানাইছে। আপনি দেখেন, এরা এখন আল্লাহর নবীর পরে যদি, বাংলাদেশের মুসলমানের কাছে আল্লাহর নবীর পরে যদি কেউ থাকে, সেটা হলো জাকির নায়েক আর হলো প্যানিক ভট্ট। এই বাংলাদেশের মুসলমানের কাছে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বললাম, আল্লাহর, মানে এরা নবীর পরে না, এরা বোধহয় নবীও মানে ফেলতে পারতো। মানে এরা নবীর পরেই যারা মানে, আর কারোই মানে না। সে হলো জুকার নালায়েক বা জাকির নায়েক আর হলো প্যানিক ভট্টকে মানে। মানে কিরকম চুতিয়া বানাইছে! আচ্ছা, জাকির নায়েক তো চুতিয়া বানাইছে, কারণ তার দাঁড়িয়ে আছে, ছোট ভাইকা করতা, বড় ভাইকা পায়জামা প্যান্টকে যার জানো এমনি যা তা বলে, যা মন চাই তাই বলে, আর বলে এই পাতা এটা আছে, ওই পাতা এটা আছে, এত কিছু পারে। আচ্ছা, তার তো বই ছিল, তাই না? সে মেডিকেলে পড়েছে না, রেজাল্ট একটু বের করে দিলাম। কতবার চ্যালেঞ্জ করেছে যে জোকার নালায়েকের মেডিকেলের রেজাল্ট আপনারা আমাদের দেখান, আমরা একটু দেখতে চাই। সে না এত কিছু পারে, মুখস্থ করতে পারে, সে বেদের পাতা মুখস্থ রাখতে পারে, বাইবেলের পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে, মেডিকেলের কয় পাতা মুখস্থ রাখতে পারে। পেরেছে কি? তালমিকুস্ত কালা হয়। এই যে পৃষ্ঠা মুখস্থ করে করে বলে, এর মধ্যে তালমিকুস কালা হয়। আমি তার কয়েকটা বেদের রেফারেন্স আমি শুনেছি, হাসতে হাসতে মরে, এগুলো নাই বইয়ের, বেদে এগুলো নাই। এরা কে স্ক্রিপ্ট লিখে দেয় আমরা জানি না। যাক, সেটা জোকার নায়কের কথা বাদ। তো বাংলাদেশের মানুষ, মুসলমান যে কত বড় চুতিয়া, তার সর্বশেষ প্রমাণ হলো এই প্যানিক ভট্ট বাংলাদেশের মুসলমানদের, মানে যারা পাকিস্তানপন্থী, পেয়ারা পাকিস্তানি মুসলমান, এমনকি আওয়ামী লীগের 2-4 জন, এমনকি বামপন্থীদের চুতিয়া বানিয়ে ফেলছে। ঠাড়া পড়া মিথ্যা কথা থেকে শুরু করে বিকৃতি এবং মুসলমানদের ভোদাই বানানো, মানে 3 বার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। শোনেন, এই যে আমার আপনারা এখন নাস্তিক ডাকতেন, আগে এখন হিন্দু ডাকতেছেন না, মালওয়ানকে ডাকেন, অনেকেই দেখে লিখে। আমাকে হিন্দুরা কি লিখেছে জানেন? 10-12 জন হিন্দু আমাকে লিখেছে। নাহলে এটা বলতাম না, যদি এটা 1-2 জন লিখতে বলতাম না। এই 6 মাস অন্তত 20 জন হিন্দু আমাকে লিখেছে। হিন্দুরা কিন্তু আপনারা বিশ্বাস করে না। আমার যদি এখন মানুষ হিন্দু বানাই ফেলছেন আপনারা, হিন্দু বলতেছেন যে আমি হিন্দুর পক্ষে, হিন্দুত্ববাদের পক্ষে কথা বলি, বিজেপির দালাল, বাংলাদেশে বিজেপি শাখার প্রধান, এগুলো বলেন আপনারা, তাই না? কিন্তু হিন্দুরাই আমাকে লেগেছে, মুসলমান লেখে নাই। হিন্দুরা লেগেছে ফরিদ ভাই, কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না। এত কিছু করার পরেও হিন্দুরা বিশ্বাস করে না, কিন্তু মুসলমান পিনাকি ভট্টরা বিশ্বাস করে। এতবার চুতিয়া বানানোর পরেও বাম রাজনীতি করতো, তারপর গণজাগরণ মঞ্চ, জামাতের মতো লোকদের চুতিয়া বানাই ফেলছে। বামপন্থীদের তো চুতিয়া বানাইছে এই পিনাকি, এই জামাতিদেরও চুতিয়া বানাই ফেলছে। শিবিরকে, সাইদিরে ফাঁসির দড়ির পর্যন্ত নিয়ে গেল কারা? গোলাম আজমকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে, আরে ভাই আমরা তো পিছন থেকে স্লোগান দিছি, তাই না? কাদের মোল্লার ফাঁসি চাই, নিজামির ফাঁসি চাই, তেইলা রাজাকার সাইদির ফাঁসি চাই, কসাই কাদের মোল্লার ফাঁসি চাই, মৈত্য রাজাকার নিজামির ফাঁসি চাই, এগুলো আমরা মিছিল করছি। কিন্তু ফাঁসির দড়ি পর্যন্ত কে নিয়ে গেছে? এই পিনাকিরা। এরা আমাদের সামনের সারির, এই পিনাকি নিয়ে গেছে। আজকে সেই পিনাকি শিবিরের, শিখেন কিছু শিখেন। শিবিরের কি? শিবিরের মাউথপিস, শিবিরের গুরু, জামাতের ভাই, রাহাবার মাউথপিস। কিরকম চুতিয়া বানালে এটা সম্ভব? এরা বুঝতেই পারতেছে না। এই যে আওয়ামী লীগ বিএনপি যে মারামারি, এটা 90% মুসলমান না? কয়জন? বিএনপি তো হিন্দুরা করেই না, তাই না? মুসলমানরাই আওয়ামী লীগ করে, তাই না? হয়তো 2-3% বা 5% হিন্দু আওয়ামী লীগ করে, আর 95% তো মুসলমান, তাই না? তাই মুসলমানদের মাথা থেকে বিএনপি জামাত, আবার আওয়ামী লীগ এসে কারা মারবে? মুসলমানকে মারবে। আওয়ামী লীগের সাথে হিন্দু মারবে না, তাই না? হিন্দু পিটাবে না তো। কিছু আগের মতো কিছু চরিত্র থাকবে, কিন্তু হিন্দুদের পিটাবে না তো, তাই না? কিছু চরিত্র আগের মতো থাকবে, অনেকেই বলে। আমি বলি না দুষ্ট লোকেরা বলে, আমি বলছি না চেঞ্জ হবে, দুষ্ট লোকেরা বলে না আওয়ামী লীগ চেঞ্জ হবে না। কিন্তু আমার বিশ্বাস আওয়ামী লীগ এবার চেঞ্জ হবে। আওয়ামী লীগ তো হিন্দুদের পিটাবে না, অন্তত আওয়ামী লীগ পর্যন্ত হিন্দুদের পিটাবে না, এমনকি বিএনপি পর্যন্ত হিন্দুরা নাও পিটাতে পারে। হিন্দু আর স্যার 2-4 চলতে ছেড়ে দেয়, কিন্তু মারবে কাকে? বিএনপিকে।
আওয়ামী লীগ ক্ষমতা এলে মারবে কাকে? জামাতকে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে মারবে কাকে? এই জুনায়েদ সাকিকে তক্তা বানায় ফেলবে, বাবির পোলাদের তক্তা বানাবে। তারপরে কি? আরে জাহেদুর রহমান তক্তা হলে মুসলমান না? মাইটে তাহলে কারা কারা? মুসলমান ভার্সেস মুসলমান। প্যানিক ভট্ট কি গেমটা যে খেলতেছে এটা আপনারা বুঝতেছেন না। প্যানিক ভট্ট গেম খেলতেছে মুসলমান ভার্সেস মুসলমান, মুসলমানদের মুসলমান জাত করতেছে। ৭১-এও কিন্তু তার একটা ভূমিকা আছে, তার কিন্তু জেদ আছে। ৭১-এ তার পরিবার নির্যাতিত নিপীড়িত হয়েছে, এটা সত্য। এখন 100% 180 ডিগ্রি উল্টে গেছে, এটা আলাদা কথা। সে প্রতিশোধটা কিভাবে নিতেছে দেখছেন? সেটা আর মুক্তিযুদ্ধ পাকিস্তান বনাম বাংলাদেশ রাখে নাই, সেটাকে হিন্দু মুসলমান নিছে। নিঃসন্দেহে হিন্দুরাই বেশি নির্যাতিত, কোনো সন্দেহ নেই। ৭১-এ মুক্তিযুদ্ধে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত, কোনো সন্দেহ নেই। ঐতিহাসিকভাবে এই কথা সত্য। পিনাকি ভট্ট কি গেম খেলতেছে দেখছেন? কাকে পিড়াইতেছে? বিএনপি জামাত দিয়ে আওয়ামী লীগকে। এত ভালো আমাদের জানাজা হইতে দিল নাকি? আওত ভালো হিন্দু মুসলমান। আগামীতে মনে করেন যে তারেক রহমানের জানাজা বাংলাদেশে হবে না। আগামীতে মনে করেন যে আরে কি আমাদের সাধারণ সম্পাদক মহাসচিব বিএনপি কি জানো মির্জা সাহেবের জানাজা বাংলাদেশে হবে না। আওয়ামী লীগ একবার ভুল করছে, গোলাম আজম সাইদির জানাজা হইতে দিয়া। এটা আওয়ামী লীগ বুঝতে পারছে। আমরা তখনই বলেছিলাম জানাজা করতে দিতেছেন না, হ্যাঁ দেখেন একদিন আপনারা ভুল করলে কি, জামাত কিন্তু ভুল করবে না। করছে ভুল, জামাত তো ভালো আমাদের জানাজা হইতে দেয় না, বিএনপি তো ভালো আমাদের জানাজা হইতে দেয় না। তো এবার এসে আওয়ামী লীগ কাকে ধরবে? এদের ধরবে না, জামাতকে ধরবে, শিবিরকে ধরবে, হেফাজতিদের ধরবে, মৌলবীদের ওয়াজের ব্যবসা বন্ধ হবে। নিশ্চিত থাকেন মৌলবীরা যে মসমসা 5 বেলা খাবার আর হেলিকপ্টারে আসা যাওয়া না, সব বন্ধ হয়ে যাবে। তো আওয়ামী লীগ কাকে পিটাবে? আওয়ামী লীগ নিজে মুসলমান, মারবে কাকে? মুসলমানকে। বিএনপি মুসলমান না, জামাত মুসলমান না, হেফাজত মুসলমান না, পিটাবে কাকে? মুসলমান ভার্সেস মুসলমান। পিনাকি ভট্ট যে একটা গেম খেলে দিয়েছে রে ভাই, পাশাপাশি আরেকটা কাজ করেছে। যেভাবে উস্কে দিয়েছে ভারত বিরোধিতা, বাংলাদেশে সে পরিকল্পিতভাবে হিন্দু বিদ্বেষ এবং ভারত বিরোধিতা 1000 গুণ উস্কে দিয়েছে। মানে এটা সামনে নিয়ে এসেছে, অর্থাৎ ভারত যেন আর কোনোদিনই বাংলাদেশকে সহযোগিতা না করে, সে কাছে করে দিয়েছে। কারণ কোনো না কোনো কারণে ভারত বাংলাদেশকে সহযোগিতা করতোই এবং করবে। কিন্তু এমন কিছু এখন করে ফেলছে, এত ভারত বিরোধী জজবা পয়দা করে ফেলেছে, ভারত আর হিন্দু বিদ্বেষ এত জজবা তৈরি করে ফেলেছে, কোনোদিনই ভারতের হিন্দুরা আর 2-4টা সিংকোবাম ছাড়া, ওই যে কলকাতার ঘরে সিংকোবাম আছে না, ওই যে বাংলাদেশের বক্করবর্তী আছে না, চক্রবর্তী, আর যে পশু কয়েকটা আছে 2-4টা অনেক বট, এই 2-4 জন মার্কা কিছু কলকাতা হিন্দু আছে, তারা ছাড়া বাংলাদেশকে আর কোনোদিনই হিন্দুরা ভালোবাসবে না, ভারত ভালোবাসবে না। সেই কাজটা সে করে দিয়ে গেছে। কি সর্বনাশ করলো দেখেন এই প্যানিক ভট্ট। প্রথমত সে বাংলাদেশের সাথে ভারতের স্থায়ী বিরোধ সৃষ্টি করে দিল। ফাইনাল, আর কোনোদিন ভারত বাংলাদেশকে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আর বিশ্বাস করবে না। আপনি লিখে রাখেন, আরে ভাই আমিও যদি মন্ত্রী হই, এমপি হই, বিশ্বাস করবে না ভারত বাংলাদেশকে। আমি এবং আমার মতদের যদি 2-4-5 জনকে এমপি মন্ত্রী বানায়, তারপর ভারত তাদের বিশ্বাস করবে না। সেই পরিবেশ তৈরি হয়ে গেছে, যে হিন্দু বিদ্বেষ, যে ভারত বিদ্বেষ, ভারতীয় বিরোধী যে জজবা পয়দা করা হয়েছে, এটা কিন্তু পরিকল্পিত ভাবে করছে প্যানিক ভট্টরা। কেন করছে জানেন? যাতে কোনোদিন আর মুসলমানদের হিন্দু ভারত বা ভারত কোনোদিন সহযোগিতা না করে, এবং সেটা আর হবে না। আপনি দেখেন না, ত্রিপুরার বাসিন্দারা কলকাতায় আসছে, আটকে ফেলছে তাদের, তারা বাংলাদেশি, তারা ঘুষপেটি, তারা অনুপ্রবেশকারী। বুঝতে পারছেন তো কিরকম তীব্র ঘৃণা? অথচ ভারতে লক্ষ লক্ষ মানুষ অবৈধভাবে থেকেছে। আমি নিজে অন্তত 8-10 বার ইলিগেল আসছে গেছি, কোনোদিন সমস্যার মুখোমুখি হয়নি। কিন্তু এখন ভিসা নিয়ে গেলে জিজ্ঞেস করে পাসপোর্ট আছে কিনা, তাহলে আবার দেখাইতে হবে ডেট আছে কিনা। এটা কিন্তু আগে ছিল না, কিন্তু এখন আছে। এটা পিনাকি ভট্ট আর কি করেছে? মুসলমানদের ভোটাই বানাইছে, বাংলাদেশের মুসলমানদের মধ্যেই লাগাই দিছে, আর সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিল বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদে গিজ করে, হিন্দু বিদ্বেষীরা গিজ করে। এইটা কিন্তু বিদেশে প্রমাণ করে দিছে প্যানিক ভট্ট। এটা আপনারা বুঝেনি নেই। সেই জন্য বললাম বাংলাদেশের মুসলমানরা চুতিয়া, মানে বোকা, আর বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান ডাবল চুতিয়া। সেটা প্রমাণ হলো প্যানিক ভট্ট। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখি 2-1টা কমেন্ট নেই। জি, অনেক কমেন্ট। বাংলাদেশের মানুষ মৃত্যু করে পরিণত হয়েছে, হয় নাই, হয়ে যাবে ভাই। চক্রবর্তীরা কি করলো? জামালপুর জামু কিন্তু বিশাল না। এটা কোন চক্রবর্তীর জন্য কইছি আপনারা বুঝতে পারছেন, সব চক্রবর্তীরা বলি নেই। জি, বাংলাদেশের, হ্যাঁ। দাদু ভাই আই লাভ ইউ, লাল সালাম। 2টি পরামর্শ, আপনি অন্য চ্যানেলের সময় কম দিয়ে আপনার চ্যানেলে বেশি লাইভ করার চেষ্টা করেন। আগের মতো মাঝামাঝি টি শার্ট হুডি পরবেন, আপনাকে অনেক স্মার্ট, তাই নাকি? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ ভাই, বাংলাদেশ দিন দিন আনসেফ হয়ে পড়েছে এখন কোন বাংলাদেশকে। হ্যাঁ, সব বিষয় দিবে কেন? বাংলাদেশ এখন জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, মৌলবাদী পরিণত বলবি তো হয়তো আপনাকে, কিন্তু হিন্দুরা তাদের পরম বন্ধু। জি, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমাকে কেউ লিখেছে অবিশ্বাস করে, লিখেছে আপনাকে বিশ্বাস করে, এটা লিখেছে, সেটা বলছি। কিন্তু আমি জানি হিন্দুরা এবং প্রগ্রেসিভ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, সবাই আমাকে বিশ্বাস করে। যারা সনাতনী, প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের এবং জেনুইন আওয়ামী লীগার, সবাই আমাকে পছন্দ করে। আই বিলিভ ইট, আমি বিশ্বাস করি। আমি যে সম্মান পেয়েছি, যে জনপ্রিয়তা পেয়েছি, এটা বাংলাদেশের কোনো, আমাকে সিনেমার অভিনেতারা এটা বলেছে, টেলিভিশনের নায়করা এটা বলেছে, যাত্রা যারা তারা বলেছে, এত জনপ্রিয়তা কোনো মানুষ পায় না যেটা আমি পেয়েছি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য, ভারতীয় সংস্কৃতি সভ্যতা, বাঙালি সংস্কৃতি সভ্যতার পক্ষে কথা বলার জন্য। এই 2 বছর আমি যে 1.5 বছর আমি যে জনপ্রিয়তা পেয়েছি, অসম্ভব। এটা আমাকে অনেক অভিনেতা, টেলিভিশন, সিনেমার, যাত্রার তারা বলেছে আমাকে, এবং এটা সত্য, আমি বিশ্বাস করি। আমাকে বলেছি তো 5-7 বছর থেকে শুরু করে, বয়সী থেকে শুরু করে 70-80
85 বছরের মানুষ আমাকে ফোন করে, এবং অনেকেই বলেছে বাংলাদেশে অলিতে গলিতে আমার বক্তব্য শুনে, ঘরে বাইরে মানুষ শুনে, চায়ের দোকানে, স্টেশনে, নদীর ঘাটে শুনে। এটা আমার বিশাল পাওনা, আমি বিশ্বাস করি। আমি এটা অনেকে কেউ কেউ লিখেছে যে আমাকে হিন্দুরা বিশ্বাস করে, কেউ কেউ লিখেছে, লিখতে পারে, উনি উনি তার বক্তব্যটা আমি তুলে ধরেছি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলছি আর কি। জি, আপনি ঠিকই বলেছেন, আমাকে বন্ধু মনে করে তারা সনাতনীরা, ইয়াস, এবং আমি অবশ্যই সনাতনীদের বন্ধু। কারণ আমি মনে করি সনাতনীরা যদি এই ভারতবর্ষে না থাকে, বাংলা সংস্কৃতি, আমার বাংলা ভাষা, আমার বাংলা গান, আমার বাংলা সঙ্গীত, আমার বাংলা ভাষা, আমার বাংলার যত কিছু আছে ঐতিহ্য সব ধ্বংসের মুখে পড়বে, এটা আমি মনে করি, এবং প্রমাণ হয়ে গেছে তা। আমার মনে হয় কিছু ব্যক্তি হিন্দু নাম দিয়ে ফেক আইডি খুলে আপনাকে কটুবাক্য বলে। ধন্যবাদ, ভালো থাকুন। জি, কি লিখেছেন? জীবন চন্দ্র গোপ, জি, থ্যাংক ইউ আপনাকে। আই এম গোয়িং টু ইট মাই, ভাই হাদির জানাজা জাতীয় সংসদে জানাজা দিতে জাতির শিশু সন্তান জানাজা শহীদ মেহেদী। জি, এটা নিয়ে আমি তোফাইল আহমেদকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেখানে এটা নিয়ে কথা বলবো। চালিয়ে যান, ভালো লাগছে, ধন্যবাদ। দিদি মুখ খুলেছে, সবকিছু বলে দেবে, মিথ্যা কথা, সে একটা স্ট্যান্ডবাজি করেছে, কিছু নেই, মিথ্যা, একটা বোকাস। এটা বাংলাদেশের জামাতিরা পাকিস্তান আইএসআই তারা বুদ্ধি দিয়েছে, পরিকল্পনা করে এটার কথা বলছে, এগুলো মিথ্যা কথা। অমিত শাহ তো বোকা না যে তারা ফোন করে এটা বলবে, এটা বিশ্বাস করতে। আচ্ছা, এটা নিয়ে একটা লাইভ বলবে। ফরিদ ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার আদেশে মেনে চলি না। আমার আদেশ না, আমার চিন্তা চেতনা ভালো লাগলে সেটা আমার আদেশ, আমি কাউকে আদেশ দিই না, পরামর্শ দিই বা উপদেশ দিই। জি, ধন্যবাদ আপনাকে। কি নির্মল সরকার, জি, হজরত আলী। ফরিদ ভাই কেমন আছেন? আছি, মোটামুটি ভালো আছি। মনীষা আক্তার লাভ চিহ্ন দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ভালোবাসা। ইসলামী ব্যাংক গরিব ও অসহায় মানুষ না, ইসলাম গরিব ব্যাংক গরিব ও অসহায় মানুষ, মীর কাসেম জামাতে জানান মেদা না না, জাকাতের টাকা নেই অবশ্যই। ইসলাম ব্যাংক, মানে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, ওটা জামাতিদের, ইসলাম ব্যাংক না, ওটা জামাত ইসলামীর ব্যাংক, ইসলামী ব্যাংক না, ওটা বন্ধ করে দিতে হবে। আমরা আমরা যখন আমাদের সুযোগ, আমাদের পছন্দের সরকার আসবে, জামাতি ব্যাংকে আমরা বন্ধ করে দেবো, অথবা এটাকে আমরা কি বলে একটা কমিটি করে আমরা পরিচালনা করবো। এই জামাতিদের কাছে ব্যাংক রাখবো না। ওখানে একটা লোক হয়, সব লোক চাকরি করবে মুক্তিযুদ্ধের পক্ষের, আওয়ামী লীগের লোক, বিএনপিরও না, ছাত্র দলেরও না, মুক্তিযুদ্ধের পক্ষের লোক যারা, ওইখানে পিয়ন থেকে শুরু করে চেয়ারম্যান, এমডি সব হবে, সব সব আওয়ামী লীগের পক্ষে, এমনই দারোয়ানটা হবে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের পক্ষে। ওই জামাতি ব্যাংক আমরা দখল করবো, ওরা দখল করেছে, আমরাও দখল করবো, কেউ ঠেকা রাখতে পারবে না। মমতা এসে বলেছে হাদিয়া চেটে আলাদা পর্ব করবো, তখন এটা নিয়ে বলবো। জামাতিরা তার গুণগান করে যে তার ঠাপের উপর রাখে, ওদের উপকার যে করে তারা ক্ষতি করে। একটা একটা বিশেষ গুণ দলের উপরে যত বীরত্ব, সমর্থন দেশের লড়াইয়ের পুরুষ জামাতিদের নেই, এটাও সত্য। জয় গুরু, জি জয় গুরু। ফেসবুক নাই, জামাত শিবির নাই, কারেক্ট। ইউনুস নাই, তারপর ওয়াকার ভাই নাই, জামাতের আসন্ন নাই, ঠিকই বলছেন। আমেরিকার আশীর্বাদ উঠে গেলে জামাত, জি জামাত বিনুস, কোনো সন্দেহ নেই। আমেরিকার আশীর্বাদ উঠে গেলে অস্তিত্বই থাকবে না এদের। মাসুদ ভাইয়ের কি খবর এখনো জানি না, আমি আশা করতেছি এই মাসে তিনি মুক্তি পাবেন, এটা আমরা আশাবাদী। যুক্তিপূর্ণ আলোচনা ভারত থেকে দেখছি, থ্যাংক ইউ। কি সারাক্স মমিনা না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হ্যাঁ, লং লিভ, জি, বাংলাদেশ বঙ্গবন্ধু, জি স্যার। মাসুদ ভাইয়ের মুক্তি জানকি, জি হ্যাঁ, আমরা আশা করতেছি উনি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, লালমনি হাট থেকে দেখছি, থ্যাংক ইউ। নুরুল ইসলাম, আপনি এই টাইমে লাইভ করেন না? হ্যাঁ। ফরিদ ভাই, ফরিদা বাংলাদেশে ঘুরতে যাবার জন্য, যেমন ফরিদপুরে ময়মনসিংহ জন্য যেতে পারি কোনোদিন জানি, হ্যাঁ। চিন্তাপির একটা প্রশ্ন আমার, বাংলাদেশের হিন্দুরা যাবে কোথায়? বাংলাদেশের হিন্দুরা, বলেছি তো আমি, খালি পেটে খালি পায়ে চলে যেতে হবে রোড টু যশোর, এটা বলে দিয়েছি তো। অনেকে পত্রিকায় অনেক জমি আছে, জমি রেখে যেতে হবে এগুলো। আপনার জমির আশায় আসেন না, 5 তলা বাড়ি, 2 তলা বাড়ি, বড় বড় দোকান, অমক গুদাম, সরকারি চাকরি, কিচ্ছু থাকবে না, এগুলো রেখেছিল। বাবাকে বলেছি বেঁচে দিতে, তিনি বেচবেন না, তাহলে আর কি বেচবেন না, আপনি রেখে যাবেন, সমস্যা কি? আপনার বাবাকে বলবেন বেচবেন না, উনি রেখে চলে যাবে, মুসলমানদের দিয়ে যাবে না, নিয়ে নিবে, সেটা হবে। হ্যাঁ, ওর জাল ওষুধের কারণে কত অসহায় মানুষের মৃত্যু হয়, ওটার বিচারও করতে হবে। ওই জন্য তো পালাইছে আওয়ামী লীগ বিরোধী দলীয় তেমন কেমন বাধা না দেয়নি, ওটি তো আওয়ামী লীগের বলছিল ছাড় দেওয়া। ফরিদ কাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। ওর ভবিষ্যৎ পরিকল্পনা তো প্রকাশে বলা যাবে না, তাদের তো পরিকল্পনা আছেই, তারা বাংলাদেশে ক্ষমতা নেবে, সেই পরিকল্পনা তারা অবশ্যই করতেছে, প্রকাশ্য তার এগুলো বলা যাবে না কিভাবে। ধন্যবাদ আপনাকে। যা শুরু করেছে তাতে বিএনপি জামাতের কোনো কবরে দিচ্ছে, হ্যাঁ এটা হবে না বাংলাদেশ আর কোনোদিনই। আমি বলেছি না জামাতের কবরে পেশাব করে, জামাতিদের নেতাদের কবরে কুত্তাতে পেশাব করাবে, আমি বলেছিলাম ভবিষ্যৎবাণী করে রেখেছি, অনেকে গালাগালি করেছে আমাকে, যেটা ঘটবে এটা তারা ওই কাজ করতেছে যাতে মানুষ এটা করে। বাংলাদেশের 10 কোটি রাজাকার কবে ধ্বংস হবে? না, বাংলাদেশের 10 কোটি রাজাকার, এত রাজাকার না ভাই। সাবাস ফরিদ ভাই, থ্যাংক ইউ। সাইফুল কি সাইফুল বিত্তু, হ্যাঁ দাদা কেমন আছেন? ভালো আছি, শুভকামনা নিরন্তর, আপনাকে শুভকামনা, বেস্ট উইশেস, জি কন্টিনিউয়াস, জি জি জি। কি সুরা একশা বিশ্বাস, হ্যাঁ কি কমিউনিকে তেয়ারনের কষাই বলো, কিন্তু মুদি তেয়ারনের কষাই রে, তেয়ারনের কষাই বলবো না, কি বলবো রে, কি রে?
তেরো কষে বলবো না, কি বলবো? হ্যাঁ, তুমি নাকি একটা নতুন হ্যাঁ খোমেনি। হুম। ফরিদ ভাই, আমি আপনার জন্য অপেক্ষায় থাকি। কি? মিজান মিয়া, হ্যাঁ। যশোর আওয়ামী লীগ জিন্দাবাদ, যশোর আওয়ামী লীগ জিন্দাবাদ, জি। জয় বাংলা আওয়ামী লীগ ইজ কামিং ভেরি সুন, অবশ্যই আসবে। হ্যাঁ। মোল্লাদের পাশা, হ্যাঁ, মোল্লাদের পাশা ফুলে গেছে মানে এই মুহূর্তে ইউনুস আসার পরে বাংলাদেশের মৌলবীদের মানে পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে। জি, ধন্যবাদ সকলকে। আসতেছি আবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। এই যে দিল্লির যে গাজী, ইউপির যে গাজিয়াবাদে যে আসাদ কি চৌহানকে হত্যা করা হয়েছে, সুরেশ চৌহান, তাকে যে আসাদ হত্যা করেছে বলে রটিয়েছে, আসলে তা না। ও ভিকটিম হয়ে গেছে, নিজে হত্যা করেছে ঠিক আছে, কিন্তু ওকে মাস্টার মাইন্ড আরেকজন, সেগুলো নিয়ে একটু পরে বাংলাদেশ সময় 12টার সময় বোধ এখন হয়ে গেছে। এই তো আর 10 মিনিট পরে আবার আসতেছি সেই বিষয় নিয়ে। জি।